Welcome to COVID-19 digital classes. Today we will discuss democracy, chapter 1, part A. আচ্ছা, এই চ্যাপ্টারটাকে আমরা পার্ট এ বি সি এইভাবেই আমরা ভাগ করে পড়ব। ওকে, ইন অ্যানি সোসাইটি, ফার্স্ট স্ট্যান্ডাতে আসো, একটা ইন্টারেক্টিভ স্ট্যান্ডা আছে। ইন অ্যানি সোসাইটি দ্য ইন্টারেস্টস অ্যান্ড প্রবলেমস অফ এ ভাস্ট নাম্বার অফ ইটস মেম্বার্স ক্যান নট বি দ্য সেম। ঠিক আছে, দ্য ক্ল্যাশ অফ ইন্টারেস্টস অ্যামং পিপল আর গ্রুপস কজ কনফ্লিক্টস অ্যান্ড ললেসনেস. In such a situation, might can be right, so to restore law and order, to ensure cooperation among the people, to make collective decision and to get things done, a need for a political organization was felt. And this political organization is known as government. মানে একটা সোসাইটিতে একটা বিভিন্ন লোকের বিভিন্ন রকম প্রবলেম, বিভিন্ন রকম চাহিদা, এবং তাদের সেই চাহিদাগুলো যদি সেইভাবে পূরণ না করা হয় বা পূরণ না হয়, তাহলে কিন্তু একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হবে। এবং এই বিশৃঙ্খল পরিস্থিতি থেকে নিজের স্টেট বলো বা রাষ্ট্র বলো, দেশ বলো বা সোসাইটি বলো, বাঁচানোর জন্য একটা পলিটিক্যাল অর্গানাইজেশনের দরকার পড়ে, যেটাকে আমরা গভর্নমেন্ট বলি। ঠিক আছে, তো বেসিক্যালি these important there are three main types of government which exist in the world today. Number one democracy, number two monarchy, number three dictatorship. ঠিক আছে, এই তিন ধরনের গভর্নমেন্ট সিস্টেম আছে। তো এখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো, রিপাবলিকটাকে এখানে ইউজ করতে পারতো, রিপাবলিক দিতে পারতো, যাকে আমি রিপাবলিকও আসবো। তো ফার্স্টে ডেমোক্রেসি যাওয়ার আগে আমি মনার্কি যাই, তারপর ডিক্টেটরশিপে আসি, তারপরে ডেমোক্রেসি আলোচনা করব। মনার্কি কথার অর্থ হচ্ছে রাজতন্ত্র, মানে যেখানে রাজা বা রানী দুজনে মিলে রাজ করবে। ঠিক আছে, ইংল্যান্ডে বেসিক্যালি রানী রাজ করে। So the word monarchy has been derived from the Greek word monarchia, which means the rule of one. It is a government by a sovereign head of the state, especially a king, queen or emperor. And in a monarchy, the head of the royal family is the head of the nation, and the monarch or the king or queen is succeeded by his or her closest relative, mostly the eldest son, in hereditary succession. তার মানে কি, রাজার ছেলে বা মেয়ে রাজা বা রানী হবে। ঠিক আছে, বা নিয়ারেস্ট বা ক্লোজেস্ট যদি কোনো রিলেটিভ থাকে সেও হতে পারে, তবে সেটা কিন্তু হেরিডিটারি। যে রুল করবে সেটা কিন্তু হেরিডিটারি, বংশগত। ঠিক আছে, বাইরে থেকে কেউ এসে বলবে আমি রাজা হব না, সেরকম কিন্তু হয় না। ওকে, in this system the monarch takes decision and runs the government with the help of small group of ministers or advisors. The kings or the queen don't have to explain their action, neither do they have to defend their decision in front of anybody. ঠিক আছে, এখানে রাজা যে ডিসিশনটা নিবে, রাজা কেন ওই ডিসিশনটা নিল, এটার জন্য কিন্তু ওর স্টেটের প্রজাদের বা পিপলদের কোনো রকম অ্যান্সার কিন্তু দিতে হয় না, দায়বদ্ধ না। ঠিক আছে, মরক্কো, সৌদি আরবিয়া অ্যান্ড জর্ডান হ্যাভ এ মনার্কিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট এখনো। 2 নম্বরে আসে ডিক্টেটরশিপ। আচ্ছা, ডিক্টেটর কথার অর্থ আদেশ দেওয়া। ডিক্টেটরশিপ কাইন্ড অফ মনার্কির মতনই। ঠিক আছে, তো একটু আলাদা হালকা। ইন এ ডিক্টেটরশিপ পিপল হ্যাভ নো রাইটস অ্যান্ড দ্য পাওয়ার্স রেস্ট ইন দ্য হ্যান্ডস অফ ওয়ান ম্যান। কোনো অধিকার নেই, কিন্তু সাধারণ মানুষের কিন্তু কোনো অধিকার নেই, এবং সমস্ত পাওয়ারটা একটা মানুষের হাতেই কিন্তু ভেস্টেড, একটা মানুষের হাতেই কিন্তু থাকে। There is a single ruler with absolute powers. Most dictators gain power either through a military takeover or by seizing leadership from an existing ruler. তো এই ডিক্টেটরশিপ পাওয়ারটা বেসিক্যালি মিলিটারি বেস পাওয়ার। ঠিক আছে, মিলিটারি বেস পাওয়ারের উপর দিয়েই ডিক্টেটরশিপটা চলে। ঠিক আছে, এখন মিলিটারি বেস পাওয়ারের উপর দিয়ে কেউ হয়তো অন্য কারোর থেকে সেই পাওয়ারটা ছিনিয়ে নিতে পারে ডিক্টেটরশিপে, এটা হতে পারে। বাট মিলিটারি টেক ওভার, মিলিটারি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন দ্য ডিক্টেটরশিপ। আচ্ছা, a citizen is not the master of his fate and is always at the mercy of the dictator. ঠিক আছে, এখানে কিন্তু সিটিজেনের, যেহেতু আগেই বলেছি, কোনো রাইট বা অধিকার নেই। এখানে তার যে মার্সি বা তার যে সমস্ত রাইট এবং অধিকারগুলো আছে, সেগুলো কিন্তু সেই ডিক্টেটরের উপরে কিন্তু ডিপেন্ড করে। জেনারেল পারভেজ মুশারফ অফ পাকিস্তান অ্যান্ড সাদ্দাম হুসেন অফ ইরাক, এখানে দুজনের এক্সাম্পল দিয়েছে। তো এক্ষেত্রে আমি বলে রাখি, পারভেজ মুশারফ পাকিস্তানে এখন মোটামুটি ডেমোক্রেসি আছে নামমাত্র। ঠিক আছে, ভোট হয় ডেমোক্রেসিতে। তো আর পাকিস্তানকে মেনলি পাকিস্তানি আর্মি আর আইএসআই চালায়। আচ্ছা, সাদ্দাম হোসেন অফ ইরাক, ওকে তো আমেরিকা ফাঁসি দিয়েছে। ওকে,
A dictator is a ruler who has complete power over a country and the power has been gained by force. ঠিক আছে, ফোর্সই এখানে, ফোর্স দিয়ে কিন্তু বাই ফোর্স করে কিন্তু সমস্ত পাওয়ারকে কিন্তু নিজের ক্ষমতা বা দখলে আনবে। তো এই হলো ডিক্টেটরশিপ। ওকে, এবার এখানে বলছে, এবার আসি ডেমোক্রেসিতে। এবার ডেমোক্রেসিতে আসে অরিজিন অফ ডেমোক্রেসি, যে ডেমোক্রেসিটা কোথা থেকে আসলো। হ্যাঁ, তবে ডিক্টেটরশিপের একটা খুব ফাইনেস্ট এক্সাম্পল আমি দিতে ভুলে গেলাম, সেটা হচ্ছে নর্থ কোরিয়া। ঠিক আছে, নর্থ কোরিয়া হচ্ছে সব থেকে ফাইনেস্ট এক্সাম্পল ইন এ মডার্ন ডেজ ডিক্টেটরশিপে যদি আমি বলি। এবং আমি পার্সোনালি না, এবং আমার মতন অনেকেই এই ধারণা রাখে যে নর্থ কোরিয়া হচ্ছে চায়নার পালতু কুকুর। ঠিক আছে, চায়না যেরকম বলবে নর্থ কোরিয়া প্রায় প্রায় অনেকটা সেরকমই বলবে আর। ঠিক আছে, কথায় কথায় নিউক্লিয়ার বোম ইউজ করার একটা হুমকি দেখায় আমেরিকাকে, যে নিউক্লিয়ার বোম মেরে দেবো। ঠিক আছে, এইরকম একটা অ্যাটিটিউড নর্থ কোরিয়া। এই কারণে নর্থ কোরিয়ার সঙ্গে চট করে কোনো কান্ট্রি লাগতে চায় না। ঠিক আছে, আর কুকুরের সঙ্গে তুমি লাগবে তো কুকুর তোমাকে উল্টে কামড় দেবে, বেসিক্যালি কুকুরের তো এটাই ধর্ম। যাকে, তো আবার অরিজিন অফ ডেমোক্রেসি, দ্য অরিজিন অফ ডেমোক্রেসি ক্যান বি ট্রেসড ব্যাক টু অ্যানশিয়েন্ট গ্রিস। যদি এর অরিজিন খুঁজতে হয় তাহলে আমাদের অ্যানশিয়েন্ট গ্রিসে যেতে হবে। দ্য ওয়ার্ড ডেমোক্রেসি অফ এ গ্রিক দ্য ওয়ার্ড ডেমোক্রেসি ইজ অফ এ গ্রিক অরিজিন। ঠিক আছে, উৎস গ্রিক অরিজিন থেকে। ইট ইজ as old as an ancient Greek civilization. The earliest democratic system emerged in the Greek city of Athens, where all the adult male population formed an assembly. যারা যে সমস্ত বড় বড় বা বুজুর্গ যেটাকে বলা হয় হিন্দিতে, তারা এক জায়গায় আসতেন, একটা অ্যাসেম্বলি তৈরি করতেন, অ্যান্ড পার্টিসিপেটেড ইন ডিসিশন মেকিং প্রসেস ডিরেক্টলি, এবং তারা পার্টিসিপেট করতেন এবং ডিসিশন নিতেন কী করা যাবে কি না করা যাবে। ইন দ্য রোমান রিপাবলিক অলসো there were some elements of representative democracy and some republic posts were filled by elections. ভোট দিয়ে কিছু কিছু পোস্টকে ফিল করা হতো এবং সেখানে রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি ছিল। Remarkably, one of the earliest instances of democracy were found in ancient India. ঠিক আছে, এবং কন্টেম্পোরারি যদি বলা যায় ইন্ডিয়াতেও বিফোর 6th century BC এই ডেমোক্রেসি ধারাটা আর কি চোখে পড়ে। পিওর ডেমোক্রেসি বলা যায় না, বা সেই ধারাটা চোখে পড়ে কোথায়? দ্য মহাজনপদ অফ বৈশালী প্রেজেন্টলি ইন বিহার ইন ইন্ডিয়া ওয়াজ দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট রিপাবলিক। ঠিক আছে, দ্য ডেমোক্রেটিক সাং গানা পঞ্চায়েত সিস্টেম আর প্রেজেন্ট ইন সাম অফ দিস রিপাবলিক্স, এবং সেই পঞ্চায়েত সিস্টেম এখনও আমাদের ইন্ডিয়ান কালচারে আছে, ইন্ডিয়ান কনস্টিটিউশনে আছে, আমরা সেটাকে এখনও প্র্যাকটিস করি। মডার্ন ডেমোক্রেসি ইজ কোয়াইট ডিফারেন্ট ফ্রম দ্য ডেমোক্রেসি দ্যাট প্রিভেলড ইন দ্য অ্যানশিয়েন্ট পিরিয়ড। মডার্ন যে ডেমোক্রেসি আছে সেটা কিন্তু অ্যানশিয়েন্ট ডেমোক্রেসি থেকে কিন্তু অনেকটাই আলাদা। ব্রিটেন ইজ রেগার্ডেড অ্যাজ দ্য ফার্স্ট মডার্ন ডেমোক্রেসি। আফটার দ্য সিভিল ওয়ার ইন দ্য 17th century, the royal absolutism came to an end and power was transferred from the king to the two houses. 17th সেঞ্চুরিতে একটা সিভিল ওয়ার হয়েছিল। সিভিল ওয়ার মিনস গৃহযুদ্ধ হয়েছিল, এবং সেই গৃহযুদ্ধের পর সেখানকার যে মনার্কির যে পাওয়ারটা থাকে, সেই মনার্কি যে সেই পাওয়ারটা ট্রান্সফার হয়ে আসে হচ্ছে দুটো পার্লামেন্ট হাউসে, যেটাকে বলছি হাউস অফ লর্ডস অ্যান্ড হাউস অফ কমন্স। যেটা আমরা আমাদের ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজে, ইন্ডিয়ান পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজে যদি বলতে চাই, লোকসভা রাজ্যসভা যেমন আমাদের ইন্ডিয়ান কনটেক্সটে আছে, তো ওদের সেটা বলছে হাউস অফ লর্ডস অ্যান্ড হাউস অফ কমন্স, হুইচ হ্যাড অ্যান ইলেক্টেড চেম্বার। Earlier, the right to vote was based on the ownership of the property. এবং আগে যে কারা ভোট দিবে ডেমোক্রেসিতে, সেটাই ঠিক করা হতো ওনারশিপ, বেসড অন ওনারশিপ অফ দ্য প্রপার্টি, কে কতটা প্রপার্টি ওন করেছে সেটার উপর। মানে বিশেষ করে অ্যারিস্টোক্রেটিক পিপল বা বড়লোক যারা ছিল তাদের জন্য ছিল বেসিক্যালি ভোটিং রাইটটা। অ্যান্ড ইট ওয়াজ অনলি উইথ দ্য ইমপ্লিমেন্টেশন অফ ইকুয়াল ফ্র্যাঞ্চাইজি অ্যাক্ট 1928 দ্য ওমেন সিকিউর দ্য রাইট টু ভোট। ঠিক আছে, কি বলছে এখানে? ফ্র্যাঞ্চাইজি অ্যাক্ট 1928-এর থ্রু ইমপ্লিমেন্টেশন দিয়ে ওমেনরাও কিন্তু সেই ভোট দেওয়ার অধিকারটাকে নিজেদের দখলে আনে। The universal adult suffrage was achieved much later. French became a republic after the French Revolution in 1787. The United States of America remained a partial democratic country from 1787 to 1965. Because the right to vote was limited to very few people. সেখানেও কিন্তু ভোটিং রাইটটা কিন্তু খুব কম মানুষের মধ্যে, কিন্তু অল্প সংখ্যক মানুষের মধ্যে সীমাবদ্ধ ছিল। এবার এই ডেমোক্রেসি চিন্তাভাবনাটা কখন মানুষের মধ্যে আছে, না উই হ্যাভ টু বি ডেমোক্রেটিক,
এই চিন্তাটা কখন আসে? দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার 1914 to 1919 was announced to be fought to make the world safe for democracy. ওয়ার্ল্ডে ডেমোক্রেসি আনতে হবে, এটার জন্য ফার্স্ট ওয়ার্ল্ড এই চিন্তাটা এবং এই আইডিওলজিটা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে আসে। অ্যান্ড দ্য এন্ড অফ দ্য ওয়ার উইটনেসড এ গ্রেট পপুলারিটি ফর ডেমোক্রেসি। এবং প্রথম বিশ্বযুদ্ধের পর গোটা বিশ্ব ডেমোক্রেসির যে একটা দরকার, ঠিক আছে, এবং এটার যে একটা জনপ্রিয়তা সেটা কিন্তু দেখলো। সিমিলারলি আফটার দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার 1939 to 1945, democracy as a form of government became the norm in the most countries. বেশিরভাগ কান্ট্রিতে ডেমোক্রেসিটাই আদর্শ হয়ে দাঁড়ালো। মোর ওভার নিউ ওয়েভস অফ ডেমোক্রেসি স্প্রেড ওভার ইউরোপ। তারপর আরও ডেমোক্রেসি অনেক রকম ওয়েভস আসছে, আদর্শ আসছে, চিন্তাধারা এসছে ইউরোপ ইন দ্য 1970s and late 1980s, when representative governments were set up in the nation's southern, central and eastern Europe respectively. ঠিক আছে, ওই 1970s এবং 80s ওই সময়টাতে সাউদার্ন ইউরোপ, সেন্ট্রাল অ্যান্ড ইস্টার্ন ইউরোপে বিভিন্ন ধরনের রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট সেট আপ করা হয়। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ডেমোক্রেসি অরিজিন। এবার চলে আসি ডেমোক্রেসি। এখানে ডেমোক্রেসির যে প্যাসেজটা আছে সেটা তোমরা নিজেরাই পড়বে। ঠিক আছে, তার কারণ এখানে ডেমোক্রেসির যেভাবে এক্সপ্লেনেশন দেওয়া আছে এখানে একটা রিপাবলিকান এসেন্স আছে আমার মনে হয়। এবার ব্যাপার হচ্ছে রিপাবলিকানটা কি। দেখো, যদি আমি পিওর ডেমোক্রেটিক বা পিওর ডেমোক্রেসি যদি বলি, ঠিক আছে, তাহলে কিন্তু এখানে যে এক্সপ্লেনেশন দেওয়া আছে সেটার থেকে একটু আলাদা হয়ে যায়, বা একটু না একটু অনেকটাই আলাদা হয় যদি বলি। কারণ ডেমোক্রেসি আলাদা জিনিস, রিপাবলিক কিন্তু আলাদা জিনিস। ঠিক আছে, দুটাকে বলা হয় অক্সিমোরন, একে অপরের সম্পূর্ণ আলাদা। সেটা কি, সেটা আমি বোর্ডে বোঝাচ্ছি। ওকে, আচ্ছা, সেকেন্ড। দেখো, আমি যদি ডেমোক্রেসির ফ্ল্যাশটা এবার ঠিক আছে, দেখো আমি যদি ডেমোক্রেসির যদি ফিচারগুলো দেখি, ডেমোক্রেসির ফার্স্ট নাম্বার ওয়ান ফিচার, আচ্ছা ডেমোক্রেসি আবার দুই ধরনের হয়, সেক্ষেত্রে আমি বলে রাখি, একটা হচ্ছে ডিরেক্ট ডেমোক্রেসি আর একটা ইনডিরেক্ট ডেমোক্রেসি। বা ডিরেক্ট ডেমোক্রেসিটা কি? ডিরেক্ট ডেমোক্রেসি হচ্ছে, ডিরেক্ট ডেমোক্রেসি সুইজারল্যান্ডে আছে। ডিরেক্ট ডেমোক্রেসি কিন্তু আমাদের দেশে কিন্তু পসিবল নয়, কারণ ডিরেক্ট ডেমোক্রেসিতে গোটা দেশের কান্ট্রির লোক একসঙ্গে বা বলো বা একভাবে বলো যাবে, ভোট দিবে, ওরাই নিজেরা নিয়ম তৈরি করবে। ঠিক আছে, যদি প্রয়োজন পড়ে তো প্রতিদিন যাবে, এইরকম একটা সিচুয়েশন ডিরেক্ট ডেমোক্রেসিতে। ঠিক আছে, ইনডাইরেক্ট কিন্তু আমাদের দেশের যে 130 কোটি জনসংখ্যা আছে, প্রতিদিন যদি দিল্লিতে যায় বা প্রায় যদি দিল্লিতে যায় মিটিং করে, এটা কিন্তু পসিবল না এত বড় দেশে। তো আমাদের দেশে হচ্ছে ইনডাইরেক্ট ডেমোক্রেসি। বা ইনডাইরেক্ট ডেমোক্রেসি বলতে কি, এখানে আমরা আমাদের ভয়েস বা আমাদের যে চাহিদা সেগুলো পূরণ করার জন্য আমরা একটা রিপ্রেজেন্টেটিভ সিলেক্ট করি ভোট করে। সেই রিপ্রেজেন্টেটিভ লোকসভায় যাবে বা অ্যাসেম্বলিতে যাবে, সেখানে গিয়ে আমাদের বক্তব্য, আমাদের কথাগুলো রাখবে। ঠিক আছে, তো আমরা রিপ্রেজেন্টেটিভ সিলেক্ট করি, তিনি গিয়ে আমাদের কাজগুলো করে দিয়ে আসেন। তো এইটা হচ্ছে ইনডাইরেক্ট ডেমোক্রেসি। আচ্ছা, এবার আসি ফিচার্সে। ডেমোক্রেসির মেন ফিচার্স হচ্ছে রুল অফ মেজরিটি। নাম্বার ওয়ান, রুল অফ মেজরিটি। রুল অফ মেজরিটি বলতে কি বোঝায়? যে পার্টি সব থেকে বেশি ভোট পাবে সেই পার্টি রুল করবে, এটা হচ্ছে রুল অফ মেজরিটি। দুই নম্বরে যেটা আসে সেটা হচ্ছে নো সেফগার্ড ফর মাইনরিটিস। মাইনরিটিসদের ডেমোক্রেসিতে কিন্তু মাইনরিটিসদের জন্য কিন্তু আলাদাভাবে কোনো রকম কোনো সেফগার্ড নেই। মানে মনে করে একটা কান্ট্রি আছে, কান্ট্রি এক্স বলল যে আজকে থেকে গোটা কান্ট্রিতে ননভেজ খাওয়া বন্ধ। ঠিক আছে, তো গোটা কান্ট্রির লোকজনকেই কিন্তু ননভেজ খাওয়া বন্ধ করতে হবে। ঠিক আছে, তো এটা একটা কাইন্ড অফ আরবিট্রারি ইন নেচার, মানে স্বৈরাচারী শাসন ব্যবস্থার মতন চলে আসে। 3 নম্বর, কনসার্নড উইথ পপুলার উইল। ঠিক আছে, কনসার্নড উইথ পপুলার উইল মানে সব থেকে জনপ্রিয় যে ইচ্ছাটা থাকবে, জনগণের যে মতামতটা থাকবে সেটাই কিন্তু সেটার উপরই ফোকাস করা হবে। আর 4 নম্বরে বলছে এসওপি, দ্যাট ইজ সোর্স অফ পাওয়ার কামিং ফ্রম পিপল উইথ আননোন মোটিভস। ঠিক আছে, সেটা লোকজনদের থেকেই কিন্তু সেই পাওয়ারটা কিন্তু মেন আসবে, লোকজনে কিন্তু সে ডিরেক্ট ওই পাওয়ারটা কিন্তু দেবে। পিওর ডেমোক্রেটিকের যে ফিচার্সগুলো আছে এটা হচ্ছে এই ফিচার্স। রিপাবলিকের ফিচার কি? রিপাবলিকের ফিচার বলছে রুল অফ ল। ঠিক আছে, এখানে একটা আইন থাকবে, আইনের চোখে সবাই সমান। ঠিক আছে, ইকুয়ালিটি বিফোর ল, ইকুয়াল বিফোর ল যেটাকে আমরা বলি। 2 নম্বর হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট,
যেটা ডেমোক্রেসিতে নেই, সেটা হচ্ছে অ্যাসিওরস প্রোটেকশন টু দ্য মাইনরিটিস। এবার মাইনরিটিস বলতে কী বোঝায়? মাইনরিটিস বলতে আমরা বুঝি, দেখো, রিলিজিয়ন বেস মাইনরিটিস হতে পারে, লিঙ্গুইস্টিক ভাষার ভিত্তিতে মাইনরিটিস হতে পারে, কাস্টমসের ভিত্তিতে মাইনরিটিস হতে পারে, ফুড হ্যাবিট বেস করে মাইনরিটিস হতে পারে, বিভিন্ন রকম মাইনরিটিস। ঠিক আছে, ভাষা, ধর্ম, ঠিক আছে, তুমি কোন ড্রেস পরো, কীভাবে কী মানে কীরকম তোমার কাস্টমসে, তোমার কালচার কী, সেই হচ্ছে তোমার, সেইভাবে কিন্তু মাইনরিটিসটা হয়। তো এবার এখানে বলছে অ্যাসিওরস প্রোটেকশন টু দ্য মাইনরিটিস। রিপাবলিক নেচারে কিন্তু এই সমস্ত মাইনরিটিং অবজেক্টগুলোকে কিন্তু তাদেরকে কিন্তু আলাদাভাবে প্রোটেকশন দেওয়া হয়। কনসার্নড উইথ দ্য রাইটস অফ এভরি ইন্ডিভিজুয়াল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কনসার্নড উইথ দ্য রাইটস অফ এভরি ইন্ডিভিজুয়াল, প্রত্যেকের অধিকারকে এখানে সমান গুরুত্বপূর্ণ দেওয়া হয়, যেটা আমাদের দেশে ফান্ডামেন্টাল রাইটস হিসেবে আমরা এনজয় করি। এর আগে আমি ফান্ডামেন্টাল রাইটস প্রিভিয়াস ক্লাসে আমি আলোচনা করেছিলাম যে উই এনজয় ফান্ডামেন্টাল রাইটস অ্যাগেনস্ট আওয়ার গভর্নমেন্ট চাইবে আমাদেরকে যতটা পারে শোষণ করবে। ফান্ডামেন্টাল রাইটস কিন্তু আমাদের সেই গভর্নমেন্টের এই আরবিট্রারি নেচারটা থেকে কিন্তু আটকায়। ঠিক আছে, আমাদের যে আমাদের যে ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার আছে, সেটা আমরা এনজয় করি উইথ সাম রেস্ট্রিকশনস। 4 নম্বর সোর্স অফ পাওয়ার হচ্ছে কনস্টিটিউশন। ঠিক আছে, আমাদের যেটা ভারতের সংবিধান, সেই কনস্টিটিউশন। ঠিক আছে, এই হচ্ছে রিপাবলিক, এই হচ্ছে ডেমোক্রেসি। তাহলে ইন্ডিয়াতে কি? দেখো, ফার্স্ট উপরে কি লেখা আছে, না মিশন WBCS না, তার 1 ইঞ্চি নিচে নামো, ইন্ডিয়া ডেমোক্রেটিক রিপাবলিক। খুব ভালো মতন মাথায় রাখবা, ডেমোক্রেটিক রিপাবলিক। এই ইন্ডিয়ান ডেমোক্রেসিতে, আমাদের ইন্ডিয়ান ডেমোক্রেসি হচ্ছে ওয়ার্ল্ডের সব থেকে বড় ডেমোক্রেসি, লার্জেস্ট ডেমোক্রেসি। তো এই ইন্ডিয়ান ডেমোক্রেসিতে যখনই ওই সিটগুলোতে, ওই চেয়ারে, ওই মন্ত্রী পদে যখন কেউ বসবে, সেই বসা ব্যক্তিটি কিন্তু এই রিপাবলিকের আন্ডারে যে সব রুলগুলো তাকে বলে দিয়েছে কনস্টিটিউশনে, সেই রুল অনুযায়ী কিন্তু কাজ করতে হবে। কনস্টিটিউশন বলে দিবে যে তুমি কত দিনের জন্য ওখানে বসছো, 5 বছরের জন্য ভ্যালিডিটি, তোমাকে কি কি কাজ করতে হবে, তোমাকে কাজ কিভাবে করতে হবে। ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু কনস্টিটিউশনে বলে দেওয়া আছে, এবং সে প্রাইম মিনিস্টার হোক অথবা কোনো নর্মাল সিটিজেন, সবাইকে কিন্তু এই কনস্টিটিউশন মেনেই কিন্তু চলতে হবে। তার মানে আমাদের যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট আছে, এখানে আমরা ডেমোক্রেটিক এবং রিপাবলিকান দুটোরই আমরা ফিচার কিন্তু এনজয় করি। এই কারণে বলা হয় ইন্ডিয়াকে ডেমোক্রেটিক রিপাবলিক। অনেকে ডেমোক্রেসি রিপাবলিককে একসঙ্গে বলে ফেলে। ডেমোক্রেসি কথার অর্থ হচ্ছে লোকতন্ত্র, লোকজন। ঠিক আছে, লোকতন্ত্র। রিপাবলিক কথা হচ্ছে প্রজাতন্ত্র বা গণতন্ত্র। গণ মানে কি? সবাই মিলে। ঠিক আছে, আর ডেমোক্রেসি কি বলে? ডেমো মানে কি? লোক। ঠিক আছে, আচ্ছা, এবার চলে আসছি ডেমোক্রেসিকে, এবার আমরা ডিসকাস করব ওয়ার্ড বাই ওয়ার্ড। The word democracy has been derived from the Greek word demokratia, which means demos, মানে the people, and kratia, the power or rule. Thus, democracy is a form of government in which people have a voice in exercise of power, typically through elected representatives. যেটা আমি বললাম যে আমাদের ভয়েসকে পার্লামেন্টে বা অ্যাসেম্বলিতে রাখার জন্য আমরা একটা রিপ্রেজেন্টেটিভকে আমরা বাছাই করি, তাকে ভোট দিই, তাকে ভোটে জেতাই, তিনি অ্যাসেম্বলি বা লোকসভায় যান, সেখানে গিয়ে আমাদের বক্তব্যগুলো, আমরা চাহিদাগুলো তিনি রাখেন। ঠিক আছে, এটা আমরা করি। In a simple words, democracy means a rule by the common people. It is a form of government in which people elect their own representatives. People are supreme, nobody or institution is above them. The government is answerable to the people and only the people can change it through constitutional provisions. এখানে যে গভর্নমেন্টটা তৈরি হবে ডেমোক্রেসিতে, এখানে সেই গভর্নমেন্ট কিন্তু জনগণের প্রতি উত্তর দিতে বাধ্য। ঠিক আছে, উত্তর দিতে বাধ্য। মনার্কি বা ডিক্টেটরশিপ বা অথরিটেরিয়ান গভর্নমেন্টে কিন্তু এই জিনিসটা হয় না। আমরা এখানে মোদিকে জিজ্ঞাসা করতে পারি যে আপনি বলছিলেন কালো টাকা আসবে 15 লাখ সবার অ্যাকাউন্টে দিবেন, কেন দেননি? করতে পারি। 2 কোটি চাকরি দেওয়ার কথা বলছিলেন, 2 কোটি চাকরি হয়নি, এটা আমরা কোশ্চেন করতে পারি গভর্নমেন্টকে। এই কোশ্চেনগুলো যদি মনার্কি বা বিশেষ স্পেশালি যদি ডিক্টেটরশিপে যদি আমরা করি, ঠিক আছে, ডিক্টেটরশিপে স্পেশালি যদি করি, কেউ যদি করে, হি উইল বি শট, তাকে ওখানে গুলি করে দেওয়া হবে। বন্দুক কি 2 গোলি আর খোপড়ি খালি। ওকে,
এটা হচ্ছে ডিফারেন্স ডেমোক্রেসি আর মনার্কি আর হচ্ছে অথরিটেরিয়ান গভর্নমেন্টে। যাকে কোথায় ছিলাম? ইট ইজ দ্য পিপল হু গিভ দ্য গভর্নমেন্ট দ্য পাওয়ার টু মেক ডিসিশনস অ্যান্ড ইনফোর্স লস। ঠিক আছে? They do the through elections in which electors vote for a government from a range of political parties. In fact, people vote for particular persons and candidates and elect them. These elected persons from the government by this system, the government is directly responsible to the people and it has to, it has to explain its action and defend its decision to the people. Most countries in the world today have a democratic form of government, for example India and United States of America, etc. আচ্ছা, ডেমোক্রেসিতে আমি তো বলে দিলাম যে আমাদের যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বা আমাদের ইন্ডিয়ান যে ডেমোক্রেসি আছে সেখানে ডেমোক্রেটিক ফুল ডেমোক্রেসি না, আবার ফুল রিপাবলিকও না, ডেমোক্রেটিক রিপাবলিকান। ঠিক আছে? যেখানে ডেমোক্রেসিতে একটা আরবিটারি পাওয়ার চলে আসে, সেই পাওয়ারটাকে আটকানোর জন্য, সেই আরবিটারি পাওয়ারটা যাতে কেউ না ইউজ করতে পারে তার জন্য কিন্তু আমাদের রিপাবলিকান যে ফর্মটা আছে, রিপাবলিকান যে ফিচার্সগুলো আছে সেগুলো কিন্তু আমাদের কনস্টিটিউশনে দেওয়া আছে, আমাদের হয়। কিন্তু দেখো তারপরে কিন্তু অনেক জায়গায় রিলিজিয়ান বেসিক্যালি বলবো হিন্দু মুসলিম দাঙ্গা হয়। কেন এই জিনিসটা হয়? ঠিক আছে? এবার যে কোনো কিছু দাঙ্গা হওয়ার পিছনে কিন্তু পলিটিক্যাল পার্টি ইনভলভমেন্ট কিন্তু থাকবেই। ঠিক আছে? কারণ প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির একটা আলাদা আলাদা আইডিওলজি আছে। এবার কোশ্চেন আছে যে আমাদের তো সবার ফান্ডামেন্টাল রাইটস আছে, আমাদের তো সেই রাইটস আমরা এনজয় করি, কিন্তু তারপরেও কেন এই রাইটসের উপর বেস মানে অধিকারের উপর বেস করে তারপরেও কিন্তু কেন হিন্দু মুসলিম দাঙ্গাটা লাগে? দেখো প্রবলেমটা কি, সব থেকে বড় কথা যেটা আমরা বললাম রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট, আমরা যাকে চয়েস করি যে আমাদের ভয়েস রাখার জন্য, মানে তিনি তিনি কোথা থেকে আসেন, যাকে আমরা ভোট দিচ্ছি তিনি কোথা থেকে আসেন? দেখো তিনি তাকে, সে যে পার্টির থেকে তিনি দাঁড়াচ্ছেন সেই পার্টি তাকে টিকিট দেয়, সেই পার্টি তাকে টিকিট দেয়। ঠিক আছে? আমরা কিন্তু হাওয়া মারে বলি না যে অমুককে দাঁড় করিয়ে দিন, না, ওরকম কিন্তু হয় না। পার্টির থেকে টিকিট দেয়, পার্টি সিলেক্ট করে কাকে দাঁড় করাবে, তারপরে তিনি দাঁড় হন, তারপরে আমরা সেই ব্যক্তিকে ভোট দিই। ঠিক আছে? এইবার পার্টি থেকে যখন টিকিট নিয়ে তিনি সেই ব্যক্তি দাঁড়াচ্ছেন, তখন আমাদের জনসাধারণের যে আইডিওলজি বা জনসাধারণের চাহিদা সেটার থেকে বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় সেই পার্টির ম্যানিফেস্টো মেন কী আছে। পার্টি তাকে যেভাবে করতে বলবে, যেভাবে চলতে বলবে, তাকে কিন্তু সেইভাবে কিন্তু তিনি কিন্তু সেইভাবে সেরকমই কিন্তু কাজ করেন। তবে যাকে, তো এই জায়গাটা তুমি দেখতে পাচ্ছ যে রিপাবলিকান গভর্নমেন্ট হওয়ার সত্ত্বেও, মানে রিপাবলিকান ফর্ম হওয়ার সত্ত্বেও কিন্তু এটা অটোমেটিক্যালি কিন্তু ঘুরে ফিরে ওই ডেমোক্রেসির ওই আরবিটারি পাওয়ারে কিন্তু চলে আসে। ঠিক আছে? এবং এটা থেকে বাঁচানোর জন্য অবশ্যই জুডিশিয়ারি আছে। আচ্ছা, এবার আমাদের ইন্ডিয়া ডেমোক্রেটিক রিপাবলিকানে আরেকটা জিনিস আছে, পাওয়ার শেয়ারিংটা। পাওয়ার শেয়ারিংটা কীভাবে হয়েছে? পাওয়ার শেয়ারিংটা দুভাবে করা আছে। এক দেখাই আমি পাওয়ার শেয়ারিংটা একবার, দেখো হরাইজন্টালি বলেছে এক্সিকিউটিভ, লেজিসলেচার, জুডিশিয়ারি। ভার্টিক্যালি লেখা আছে সেন্টার, স্টেট, ডিস্ট্রিক্ট অ্যান্ড পঞ্চায়েত। ঠিক আছে? এবার চলে আসি এক্সিকিউটিভ, লেজিসলেচার অ্যান্ড জুডিশিয়ারি। এক্সিকিউটিভের লেজিসলেচার আগে কাজটা বলি। লেজিসলেচার কথার অর্থ হচ্ছে যেখানে আইন তৈরি হবে, যেটা লোকসভা আর রাজ্যসভা আইন তৈরি হবে। এক্সিকিউটিভের কাজ সেই আইনটাকে কার্যকরী করবে, আর জুডিশিয়ারি দেখবে যে আইনটা কার্যকরী হচ্ছে বা যে সমস্ত গভর্নমেন্ট পলিসিগুলো আসছে সেই পলিসিগুলো লোকজনদের জন্য কতটা ভালো এবং কতটা খারাপ, সেখানে কোনো ফল্ট আছে কিনা সেই জিনিসটা দেখবে জুডিশিয়ারি। ঠিক আছে? যদি কোনো রকম কোনো গণ্ডগোল হয়। তো এখানে একটা কথা বলা উচিত, আমাদের দেশের যে এই যে সিস্টেমটা আছে, যে এই যে এক্সিকিউটিভ, লেজিসলেচার অ্যান্ড জুডিশিয়ারি, এখানে যদি তুমি লক্ষ্য করো সেখানে এক্সিকিউটিভে যারা আছে, মনে করো প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী বা চিফ মিনিস্টার, তুমি মুখ্যমন্ত্রীকে নিয়ে নাও, এক্সিকিউটিভে যারা আছেন তারা কিন্তু নিজে এক একজন সেই পার্লামেন্টের কিন্তু মেম্বার। ঠিক আছে? এই যে বলে না ভোট ফর মোদি, এর আগে আমি আলোচনা করেছিলাম এর আগে যে ভোট ফর মোদি, ভোট ফর মমতা, ভোট ফর মোদি। আমরা কিন্তু ডিরেক্ট কখনোই মোদি বা মমতাকে ভোট দিই না, আমরা ভোট দিই আমাদের কনস্টিটিউশন থেকে যে এমপি বা এমএলএ দাঁড়াচ্ছেন তাকে। ঠিক আছে? তাকে আমরা ভোট দিই, আমরা ডিরেক্ট কিন্তু কখনো মোদি বা মমতাকে কিন্তু ভোট দিই না। তো যাকে আমরা, যিনি ওই পার্টির হয়ে দাঁড়াচ্ছেন, আমরা আমাদের যারা যে পার্টিকে সাপোর্ট করি তারা সেই পার্টির সেই এমএলএ বা এমপিকে আমরা ডিরেক্ট ভোট দিই।
তিনি যেতেন। এবার সমস্ত পার্টির কতজন, যে পার্টি মেজরিটি সিট বেশি হবে সেই পার্টি গভর্নমেন্ট ফর্ম করবে, ঠিক আছে। তারপরে সেই পার্টি থেকে ডিসাইড হয় কাকে সেই প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী সেই পদটা দেবে, ঠিক আছে। তারপরে তারা ডিসাইড করে। তো এক্ষেত্রে দেখো, যিনি এক্সিকিউটিভ হচ্ছেন তিনি কিন্তু এক একজন পার্লামেন্টের মেম্বার। তো এবার দেখো, পার্লামেন্টে যখন কোনো রুলস তৈরি হবে, প্রধানমন্ত্রী বা যিনি এক্সিকিউটিভ আছেন, সে প্রধানমন্ত্রী হোক বা মমতা ব্যানার্জি হোক, তাকে কিন্তু সেই কাজটা কিন্তু সেইভাবে কিন্তু করতে হবে। এখানে কিন্তু একটা আরবিটারি নেচার কিন্তু চলে আসে, কারণ ফ্রেঞ্চ ফিলোসফার মন্তেস্কুই বলে একজন ফ্রেঞ্চ ফিলোসফার ছিলেন, তিনি বলেছিলেন তার স্পিরিট অফ ল বইয়ে যে এই যে এক্সিকিউটিভ, লেজিসলেচার এবং জুডিশিয়ারি, এই যে তিনটা কম্পার্টমেন্ট আছে, দোজ কম্পার্টমেন্টস মাস্ট বি ওয়াটারপ্রুফ, ঠিক আছে। মানে একজনের সঙ্গে একজনের যাতে কোনো রকম যোগ না থাকে। যদি একজনের সঙ্গে একজনের যদি কোনো রকমভাবে যোগ থাকে বা কোনো লিকেজ থাকে, তাহলে কিন্তু একটা আরবিটারি পাওয়ারটা চলেই আসে, ঠিক আছে। যেমন আমাদের এখানে আমি বললাম আরবিটারি পাওয়ারটা চলে আসে, কারণ যিনি মিনিস্টার অফ পার্লামেন্ট তিনি গিয়ে হচ্ছে প্রধানমন্ত্রী বা ওই সমস্ত এক্সিকিউটিভ পদগুলোতে বসছেন। লেজিসলেচারে তিনি যেরকম নিয়মকানুন তৈরি করছেন, তিনি সেটাকে এক্সিকিউটিভ পদে তিনি সেটা এক্সিকিউট করছেন, তাই কি না। এটা কিন্তু কাইন্ড অফ আরবিটারি পাওয়ার চলে আসে। তবুও আমাদের জুডিশিয়ারি সিস্টেম আছে এই জিনিসগুলোকে দেখার জন্য, যে কোন কোন পলিসি আরবিটারি নেচার, কোন কোন পলিসি লোকের জন্য ভালো, কোন কোন পলিসি খারাপ, ঠিক আছে। এই যেমন সিএ, যে সমস্ত বিল নিয়ে করোনার আসার আগে যে বিল নিয়ে হলো সিএ, এনআরসি, সিএ, এই সমস্ত যে বিলগুলো নিয়ে প্রোটেস্ট হলো, কোর্টে অনেক রকম কেস হলো, মামলা হলো, ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। তো কোর্ট ডিসিশন দেবে যে না এটা ঠিক আছে, এটা এরকম হওয়াই যায়, কোর্ট দিবে। তো জুডিশিয়ারির জন্য মোটামুটি এই আরবিটারি নেচার বলা যেতে পারে, বাট স্টিল ইট কন্ট্রোল, ঠিক আছে, কন্ট্রোল করা যায়। অতএব আজকের মতো এই পর্যন্তই, ঠিক আছে। স্টাডি ম্যাটেরিয়ালস যেগুলো আছে সেগুলো আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। অ্যান্ড স্টে হোম, স্টে সেফ, থ্যাংক ইউ।